আমাদের কতজন জি স্যার। এখানে যারা আসছে এবার বাকি আছে নাকি ক্লাস শুরু করার পরে আবার জয়েন করতে হবে? স্যার শুরু করে দেয়, আমি বাকিদেরকে লিঙ্ক পাঠাচ্ছি স্যার। শুরু করে আবার দেয় স্যার। আচ্ছা, ঠিক আছে, শুরু করি। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি প্রত্যেকের একটু পরিচয় দেন। মানে আমি যেটা জানতে চাচ্ছি, যেখানে কি অনার্স ব্যাকগ্রাউন্ড কেউ আছেন? অনার্স? জি স্যার, আছি। আচ্ছা, কোন ইউনিভার্সিটি? প্রাইভেট ইউনিভার্সিটি, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আচ্ছা। আর বাকি আর কেউ আছেন? আর কোন ইউনিভার্সিটি, পরিচয় দেন। বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি। এটা কি ওই যে কুষ্টিয়া, নাকি প্রাইভেট ইউনিভার্সিটি একটা আছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে, ওই যে প্রাইভেট মানদানা? প্রাইভেট জাফরি স্যারের, কামালউদ্দিন জাফরি স্যারের যেটা। আচ্ছা, জি। এরপরে ওমর ফারুক। জি স্যার, আমি কথা বললাম। ও, আমি বরেন্দ্র, রাজশাহী। আচ্ছা। জি জি। আচ্ছা, আমিনুল ইসলাম। আচ্ছা, আমাদের হাতে তো এখন আর বেশি সময় নেই। আপনাদেরকে একটু, মানে আমাদের ক্লাসের পাশাপাশি ভাষায় প্রচুর স্টাডি করতে হবে। আমি প্রথমে কিছু আপনাদের পরামর্শমূলক কথা বলবো আমাদের অভিজ্ঞতার আলোকে। সেটা হচ্ছে যে এই শেষ মুহূর্তে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কথা বলে, শর্ট সাজেশন, এই কয়টা প্রশ্ন, এই কয়টা সেকশন। আসলে যারা শর্ট সাজেশনের কথা বলে, আমার প্রশ্ন হচ্ছে তারা কি প্রশ্নটা করবে? আর এখন বর্তমান বার কাউন্সিলের যারা কর্তা ব্যক্তি আছেন, যারা ডিসিশন মেকার, বিশেষ করে আইনমন্ত্রী, এরপরে আমাদের অ্যাটর্নি জেনারেল, এনারা কিন্তু খুবই বার কাউন্সিল এবং আইনজীবীদের মান উন্নয়নের জন্য ব্যাপকভাবে তারা আগ্রহী। এবং স্বাভাবিকভাবেই মান উন্নয়ন বলতে, বা ওনারা এটাকে একটা সিস্টেমের মধ্যে আনা বলতে, যেগুলো করতে চাইবেন সেগুলোর মধ্যে প্রাথমিক ধাপ হচ্ছে অধিকাংশদেরকে ছাঁটাই করা। মানে হচ্ছে যে আপনার যদি 40,000 আইনজীবী হওয়ার জন্য পরীক্ষা দেয়, যাতে এমসিকিউ থেকে একটা বিশাল অংশ তারা বাদ দিয়ে দিতে পারে। এটা হচ্ছে তাদের টার্গেট থাকবে। এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। এই জন্য আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আপনারা একটু এই কয়েকটা দিন ভালোভাবে পড়াশোনা করেন। আমরা যতটুকু পারি, আমাদের সিআরপিসির জন্য 4টা ক্লাস আছে। এই ক্লাসে আমরা যতটুকু পারি আমরা সাপোর্ট দেব, সেকশন বলে দেব, এবং পড়ার নিজে কিভাবে আত্মস্থ করবেন এর কিছু ওয়ে আউট আমরা বলবো। বাকি কাজটা আপনাদের করতে হবে, কারণ এটা আপনারা সবাই বুঝেন, একটা সিআরপিসি বা পেনাল কোড, বড় বড় যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো তো 4টা লেকচার বা 8টা লেকচারে আসলে শেষ হওয়ার মতো না। আমি একটা ইউনিভার্সিটিতে আমি ক্লাস নেই। আমি, আপনারা যদি ঘন্টা হিসেব করেন, মানে পার 1 আওয়ার এক একটা লেকচার, সেই হিসাবে আমি এই সিআরপিসিতে একটা ইউনিভার্সিটিতে এখন পড়াচ্ছি। আমি হিসাব করলাম, আমি 35টা লেকচার দিয়েছি, 35 ঘন্টা। এটাকে যদি আপনি 2 ঘন্টা ব্যাপী একটা লেকচার ধরেন, তাহলে 35-এ 2 দিয়ে ভাগ করলে আপনার 17 দুগুণে 34, 17টা লেকচার।
আমার আরো এখানে 3টা লেকচার দেওয়ার আমার ইয়া আছে, মানে 6 ঘন্টার, 3 দুগুণে 6। তাহলে বুঝেন সেক্ষেত্রে আমাদের মাত্র 4টা লেকচারে কি কতটুকু কি করা যাবে। এর দ্বারা আমি আসলে আপনাদেরকে হতাশ করতেছি না, আমি শুধু আপনাদেরকে বলবো যে যতটুকু পড়ানো হয় এইটা একটু আপনারা পড়বেন। আচ্ছা, প্রাথমিকভাবে আমি কিছু প্রশ্ন করি, দেখি আপনাদের এই জিনিসগুলো জানা আছে কিনা। আপনারা নিশ্চয়ই জানেন যে সিআরপিসি প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন। আমাদের পদ্ধতিগত আইন, দেওয়ানি একটা পদ্ধতিগত আইন, সিআরপিসি ফৌজদারি কার্যবিধি এটাও একটা পদ্ধতিগত আইন। একটা উদাহরণ দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আমার কথা কি স্পষ্টত শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখেন, আপনার বাড়ির সামনে একটা চুরি হলো, চোরকে আপনারা হাতে নাতে ধরেছেন। ওই চোরকে কি আপনারা আপনারা জানেন, আইন পড়েছেন, চুরির শাস্তি কি বলেন? কেউ যারা পারেন 2-1জনকে রিপ্লাই দিতে হবে। আপনারা মাইক্রোফোন ইয়েটাকে অন করে কথা বলে আবার মিউট করে রাখবেন, একটু আনমিউট করে কথা বলে আবার মিউট করে রাখবেন। বলেন তো, চুরির শাস্তি কত ধারা এবং কত বছর? কেউ পারেন না? আমিনুল ইসলাম। 14 আর 10, 24 আর 25 দিন পরে পরীক্ষা। বলেন, চুরির শাস্তি কত দাঁড়ায় এবং কয় বছর? 378 দণ্ডবিধির আচ্ছা, ধারা। আপনি তাও একটা বলছেন 378। এরপরে দেখি মুস্তাফিজুর রহমান, আপনি বলেন তো, চুরির শাস্তি কত ধারা এবং কত বছর? স্যার 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। কত ধারায়? আর 379 ধারা স্যার এটা। 379 ধারা। তাহলে যিনি বলেছেন 378 তিনি সঠিক বলেননি। চুরির সংজ্ঞা আছে সম্ভবত 378-এ। হ্যাঁ, সম্ভবত না, এটা শিওর। 378-এ জি। চুরির সংজ্ঞা দেওয়া। পেনাল কোডটা খুব সিস্টেমেটিক্যালি পড়লে আপনাদের সহজ হবে। যেমন সবকিছুর মধ্যেই অপরাধগুলোর ক্ষেত্রে প্রথমে লাইট বা সাধারণ অফেন্সের বিষয়ে বলা হয়, এরপরে আস্তে আস্তে ওইটার অ্যাগ্রাভেটেড ফর্ম, গুরুতর ফর্মে যাওয়া হয়। যেমন শুধু চুরি 379 ধারায় শাস্তি 3 বছর, কিন্তু এই চুরিটা যদি কেউ বসত বাড়িতে করে বা কোনো টেন্ট ভেসেল, ধরেন একটা জাহাজে চুরি করলো অথবা একটা দোকান থেকে চুরি করলো, তাহলে শাস্তি কত ধারা অনুযায়ী হবে? আমি জাস্ট এগুলো দেখতেছি যে আপনাদের প্রিপারেশনটা কি, কোন লেভেলে আছেন। 380 380, 380 ধারা কত বছর? আচ্ছা, যাই হোক, এটা আপনাদের এখন অগ্নি পরীক্ষায় ফেলবো না। 7 বছর। এরপরে আছে ক্লার্ক, বছর। ক্লার্ক অথবা চাকর কর্তৃক, কেরানি অথবা চাকর কর্তৃক চুরি, এরকমের মানে চুরিটাই দেখেন সাধারণ চুরি। এরপরে আমরা বাকিগুলো বলতে পারি অসাধারণ চুরি। অসাধারণ চুরি মানে কি, ঘর থেকে চুরি, আপনার কেরানি বা চাকর কর্তৃক চুরি, এরকমের মানে আস্তে আস্তে এটা শাস্তির পরিমাণটা বাড়ে। যেমন আপনি 323 ধারায় দেখেন, সেখানে আঘাত। 324 ধারায় অস্ত্র বা কোনো উইপেনের মাধ্যমে আঘাত। 325 ধারায় গুরুতর আঘাত। 326 ধারায় অস্ত্র সহ অস্ত্রের মাধ্যমে বা কাটিং, সাপ কাটিং উইপনের মাধ্যমে আঘাত। এই রকমের আস্তে আস্তে বড় হয়।
পানিশমেন্ট গুলো বড় হয়, যে কোনো প্রথমে নর্মাল, এরপরে আস্তে আস্তে এটা বড়। আমার উদ্দেশ্য ওইটা না বুঝানোর, আমার উদ্দেশ্য হচ্ছে ওই যে চুরির কাহিনী যেটা বলছি, যে একটা অপরাধ আপনি দেখলেন সংঘটিত হয়েছে, চুরি করছে। কি হলো? এখন আপনি জানেন চুরির শাস্তি 3 বছর, আপনি কি ওই ব্যক্তিকে 3 বছরের শাস্তি দিতে পারবেন? বলেন। স্যার আরেকবার বলা যাবে? আপনি দেখলেন, আপনি আইন জানেন, ধরে নেন আপনি আইনজীবী, আপনি আইন জানেন, আপনার সামনে একজনে চুরি করেছে, আপনি জানেন যে সে 300 পেনাল কোডের 379 ধারার দণ্ডনীয় অপরাধ করেছে, যার শাস্তি 3 বছর। আপনি কি তাকে শাস্তি দিতে পারবেন? এজ এ আইনজীবী আমি তো আসলে শাস্তি দিতে না পারি না, হয় আমাকে মামলার পক্ষ হইতে হবে বা বলেন, পারবেন না? না স্যার, কেন পারবেন না? আমাকে তাহলে বাদী হয়ে মামলা করা লাগবে, কিংবা মানে এমনিতে তো হচ্ছে না এটা। কিভাবে হবে? স্যার শাস্তি তো দিবে জজ, হ্যাঁ, শাস্তি তো দিবে স্যার জজ, আমরা জজ শাস্তি আইনজীবীরা তো দেবে? দিতে আচ্ছা, পারবো না। আচ্ছা, আইনজীবী পারবে না, জজ শাস্তি দেবে। আচ্ছা, তাহলে আমার পরিচয় আপনারা জানেন কিনা? আমি তো জজ। আমি জজ, ঠিক আছে। এখন ধরে নেন আমার বাসায় আমার গৃহকর্মী, আমার বাসা থেকে ধরে নেন আমার মিসেসের একটা স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আমি ধরছি, আমি কি তাকে সাজা দিতে পারবো? না স্যার। কেন? একটু কিন্তু বলেন যে আপনি আইনজীবী বিধায় আপনি পারবেন না, যে জজ সে পারবে, তাহলে আমি তো জজ, আমি কেন পারবো না? কোর্ট কোর্ট সাজা দিবে। মামলা আর আগে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। তারপরে হচ্ছে judge। আচ্ছা, এই কথাগুলো কেন বললাম দেখেন, গল্প করতেছি না আমরা, গল্প করতেছি, এই গল্পের মাঝেই আমাদের শেখার আছে। সেটা হচ্ছে কি, যে আমি জজ হই অথবা আমি ম্যাজিস্ট্রেট হই, আমার সামনেও যদি একটা অপরাধ ঘটে, সংগঠিত হয়, এবং অপরাধীকে আমি হাতে নাতে ধরি, তাহলে আমি জানি যে এই অপরাধের শাস্তি এত, তারপরেও আমি তাকে সাথে সাথেই শাস্তি দিতে পারছি না। একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করতে হয়। আপনাদেরকে এতগুলো কথা বলছে এই কারণে যে একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করতে হয়। সে পদ্ধতিগুলো কি কি, এইটাই হচ্ছে আমাদের সিআরপিসির মূল আলোচ্য বিষয়। আগে একটু যদি সিআরপিসি সম্বন্ধে ওভার আইডিয়া পান, তাহলে দেখবেন যে আপনার জন্য সিআরপিসিটা পড়া খুব সহজ হয়ে যাবে। এখন সেইটা কি, দেখেন, এটা হচ্ছে যে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রথমে অপরাধ আমলে নিতে হয়। দুটো স্টেজ থাকে, একটাকে বলা হয় কগনিজেন্স স্টেজ, আর একটাকে বলা হয় ট্রায়াল স্টেজ। আমার সাথে সাথে বলেন কি কি, কয়টা স্টেজ বললাম? দুইটা। একটা হচ্ছে কগনিজেন্স স্টেজ, আমলি স্টেজ, আর একটা হচ্ছে ট্রায়াল স্টেজ, মানে বিচারিক পর্যায়। প্রথমে যদি কোনো একটা অপরাধ সংঘটিত হয়, তাহলে ওই অপরাধটা আগে আমলে নিতে হবে। আমলে নেয় কে? অপরাধ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয়ার পরে সে মামলাটা বিচারের জন্য ট্রায়াল কোর্টে পাঠাবে। ট্রায়াল কোর্টে, কোন কোর্টে পাঠাবে? ট্রায়াল কোর্টে। ট্রায়াল কোর্টে। আচ্ছা, আমাকে একটু আপনারা ফ্র্যাঙ্কলি বলেন যে সিআরপিসির সেকেন্ড শিডিউল সম্পর্কে আপনাদের পরিচয় আছে কিনা? দ্বিতীয় তফসিল আছে জি পরিচয়? স্যার। হ্যাঁ, জি আচ্ছা, আপনি বললেন, কে বললেন জি?
রওশন আরা স্যার। রওশন আরা। বাকিদের পরিচয় নাই? আচ্ছা, আমরা ধরে নিলাম নাই। যাদের নাই বা যার আছে রওশন আরা, আপনিও এই দ্বিতীয় তফসিলটা একটু বের করেন। যাদের যারা যারা পরিচিত না তারাও সিআরপিসির একেবারে শেষে সেকশন গুলো যখন শেষ হয়ে গেছে, এরপরে শিডিউল শুরু। আপনারা একটু দ্বিতীয় তফসিল একটু বের করেন। জি স্যার। হ্যাঁ, আপনি তো পারতেছেন, বাকিরা কথা বলতেছে না। যেমন আসিফা এহসান একজন আসছেন, এরপরে মুস্তাফিজুর রহমান, ওমর ফারুক। আপনারা কি ক্লাসে আছেন না রেকর্ড করতেছেন শুধু? স্যার আছি। আচ্ছা, তাহলে ওই যেটা বললাম একটু একটু বের করেন, দ্বিতীয় তফসিলটা একটু বের করেন। করা হয়েছে? স্যার জি স্যার। শাহিনুর করছেন? হ্যাঁ। আচ্ছা, কয়টা কলাম আছে দেখেন তো? 8টা। 8টা কলাম আছে। এর 8টা কলাম আছে। এই 8টা কলাম মুখস্থ করতে হবে সবাইকে। 8টা কলামের 1 নম্বর কলামে কি আছে? ধারা। ধারা। কিসের ধারা? কোন কোন ধারায় আসলে এই যে ধারাটা প্ররোচনা লেখা, সেই বিষয়ে। বিধি। স্যার এই ধারাটা হবে পেনাল কোডের ধারা স্যার। পেনাল কোডের ধারা। এটা আমি উত্তরটা চাচ্ছি। এখানে যে সেকশন, এটা সিআরপিসির সেকশন না, এটা হচ্ছে জি কিসের? স্যার। পেনাল পেনাল কোডের কোড। সেকশন। আচ্ছা, 2 নম্বরে আছে কি? অফেন্স। কিসের অফেন্স? ওই ধারায়, পেনাল কোডের ওই ধারায় কোন অপরাধের কথা বলা হয়েছে। 3 নম্বরে কি আছে বলেন? পুলিশ বিনা অপরাধে স্যার এটা গ্রেফতার করে। আমলযোগ্য নাকি অমলযোগ্য, এটা আমলযোগ্য অপরাধ কিনা? এখানে বলা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে কিনা। যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাহলে সেই অপরাধটাকে বলা হয় আমলযোগ্য অপরাধ। কিন্তু আমরা যদি বলি যে তৃতীয় কলামে কি আছে, উত্তর বলতে হবে যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে কিনা, এইটা আছে। 4 নম্বর কলামে কি আছে? প্রথম 4 পর্যায়ে নম্বর। সাধারণত পরোয়ানা বা সমন প্রদত্ত হবে। আচ্ছা, সমনের বিষয় স্যার। প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে মানে কি? অপরাধ আমলে নেওয়ার পরে সমন দিব জি নাকি স্যার। ওয়ারেন্ট দিব, এটা বলা আছে। এরপরে আসেন একেবারে 8 নম্বর কলামে চলে যান। কি লেখা আছে? কোন আদালতে বিচার্য। কোন কোন আদালতে বিচার্য। আচ্ছা, নির্ধারিত এই আর আদালত। রহমান, আপনি কি বুঝতে পারতেছেন? আর রহমান, এরপরে আসিফা এহসান, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটা কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে আমি এখন যে জায়গায় নিয়ে গেলাম সেখানে কি বললাম যে 8ম কলামে কি বলা আছে? কোন কোন আদালতে আদালতে বিচার্য? বিচার্য। কোন আদালতে বিচার্য। তাহলে ওই যে শুরুটা করছিলাম আমরা, আপনার চুরি। অপরাধ আমলে নিয়ে, চুরির বিচার আমরা সরাসরি করতে পারবো না। প্রথমে অপরাধ আমলে নিতে হবে। অপরাধ আমলে নেওয়ার পরে 2টা স্টেজ বলেছি, যে আমলি একটা স্টেজ, আমল স্টেজে হয় কি? ইনকোয়ারি অথবা ইনভেস্টিগেশন। কি হয়? ইনকোয়ারি অথবা আর ইনভেস্টিগেশন। ইনকোয়ারি অথবা ইনভেস্টিগেশন। এর পরের স্টেজ কি? যদি আসামি হাজির হয় অথবা তাকে কোনোভাবে হাজির করানো হয়, মামলাটা বিচারিক আদালতে চলে যাবে। কোথায় চলে যাবে? বিচারিক আদালতে। বিচারিক আদালত নির্ধারণ হবে কিসের মাধ্যমে? শাহিনুর বলেন, আপনি কি শাহিনুর নাকি শাহিনুর? শাহিনুর রহমান স্যার। তাহলে এই বাদ গেছে তো একটা। আর ওইটাই প্রথম থেকে স্যার সার্টিফিকেট অনুযায়ী তো তার জন্য। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলেন, এই যে আমি বিচারিক আদালত ঠিক করব কিসের মাধ্যমে বলেন?
কে বলতে পারবে? দ্বিতীয় তফসিলের অষ্টম স্যার এটা কলাম। দ্বিতীয় তফসিল অষ্টম দ্বিতীয় কলামে বলা দ্বিতীয় আছে। তফসিলের 8ম কলাম। হ্যাঁ, এই তো আপনারা যারা পারতেছেন, তাহলে আমলি আদালত কি করবে? অপরাধটা আমলে নিয়ে যেই যেই ধারায় অপরাধ আমলে নিয়েছে ওই ধারা অনুযায়ী 8ম কলামে যেই কোর্টের নাম আছে সেই কোর্টে মামলাটা পাঠিয়ে দেবে। এই যে পাঠানো, তাহলে সে কোথায় পাঠালো? বিচারিক আদালতে পাঠালো। তারপরে বিচারিক আদালত মামলাটা বিচার করবে। তাহলে ওই যে শুরুটা, আবার বলছি, শুরুটা করলাম যে আমি ম্যাজিস্ট্রেট হই অথবা আমি জজ হই, আমার সামনে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে আমি কিন্তু একেবারে ধরেই সাথে সাথে তাকে সাজা দিতে পারবো না। আমাকে কি করতে হবে? একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। আরেকটু গল্প করি আমরা। ধরেন এই যে আমাদের সেকেন্ড শিডিউলের সেকশন, মানে 1 নম্বর কলামে সেকশন দেওয়া আছে 302, 303, এই ধারাগুলো একটু দেখেন তো কি আছে 302-এ। মৃত্যুদণ্ড। স্যার এখানে 302 তো শাস্তি, যার ইসের খুনের শাস্তি বলা হয়েছে। বিচার করবে কে? বিচার করবে বিচারিক আদালত। বিচার, যার এখতিয়ারবান দায়রা বিচারিক আদালত। দায়রা আদালত। তারা। দায়রা আদালত বিচার করবে। তাহলে এখন ধরেন একবারে দায়রা আদালতের খাস কামরায় ধরেন তার দুই দুই পিয়নের মধ্যে কথা কাটাকাটির পর্যায়ে এক পিয়ন আর এক পিয়নকে মেরে ফেলছে, ওনার সামনে ঘটনা, উনি নিজে দেখছেন। তাহলে যে একজন আরেকজনকে মেরে ফেলছে, জীবিতটা কি উনি কি শাস্তি দিতে পারবেন? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না সাথে স্যার। সাথে? এটা বিচারিক পর্যায়ের মাধ্যমে না আসতে হবে স্যার। স্যার। পারবে না স্যার। পারবে না। এইটাই বোঝানোর জন্য তাহলে তাকে একটা পদ্ধতি ফলো করতে হবে। সে পদ্ধতিটা প্রক্রিয়ার কি? মাধ্যমে আসতে ওই যে বললাম, প্রথমে অপরাধ আমলে নিতে হয়। এই অপরাধ আমলে নেয় কে? ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই যে কে বললে এই কথাটা? না না, নাউজুবিল্লাহ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার। স্যার আচ্ছা, এবার আসি আমরা আলোচনায়। আপনাদের প্রশ্ন না করি, আমরা এখন সিআরপিতে সরাসরি ঢুকে যাই। তাহলে ফৌজদারি মানে বিচার ব্যবস্থার শুরুটা হয় কি দিয়ে? অপরাধ আমলে নেওয়ার মধ্যে দিয়ে। আমার সাথে সাথে বলেন, কিসের মাধ্যমে শুরু হয়? অপরাধ অপরাধ আমলে আমলে নেওয়ার আমলে মাধ্যমে, নেওয়া। আমলে নেওয়ার অপরাধ মাধ্যমে। আমলে নেওয়ার মাধ্যমে। অপরাধ আমলে নেওয়ার পূর্বে কিছু প্রক্রিয়া আবার আছে, সেটা আমরা একটা দুইটা ক্লাসের মধ্যে শেষ মানে আলোচনা করলে আমরা বুঝতে পারবো। এখন অপরাধ আমলে নেয় কে? অপরাধ আমলে নেয় 190 ধারা পড়েন, সেকশন 190। জি স্যার। আচ্ছা, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে লওয়া। কোন ম্যাজিস্ট্রেট নেয়? চিফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে অথবা ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। অথবা ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। ক্ষমতাপ্রাপ্ত কে? দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কারণ আমরা জানি যে আমাদের, বলেন তো এখন এই ম্যাজিস্ট্রেট বলতে কাকে বোঝানো হয়েছে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল স্যার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ম্যাজিস্ট্রেট কয় প্রকার? স্যার 2 প্রকার। 2 প্রকার। সবাই জানেন তো? যে না জি জানেন স্যার। সাথে সাথে বলবেন। ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 2 প্রকার স্যার। 2 প্রকার। 2 প্রকার। কি কি? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় প্রকার বলেন? জানি নাকি জানি না? স্যার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর, 3 প্রকার স্যার। শোনেন, আপনাকে আপনাকে বলতে এখানে সকল স্টুডেন্টকে
স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। স্যার সম্ভবত মিউট হয়ে গেছেন স্যার। স্যার আচ্ছা, সরি সরি, হ্যাঁ, মিউট হয়ে গেছিলাম। আপনার হচ্ছে বলছি সেকশন 6 একটু পড়েন। স্যার জি স্যার, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ আর কি। হ্যাঁ, পড়ে ফেলেন, আমি জিজ্ঞেস করব। মানে এখন সময় কম আপনাদের, মানে বই রাখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, একসাথে দুই কাজ। 6 দ্বারা পড়ে ফেলেন, অল্প একটু বিষয়। আমি এখন এখন এমসিকিউ জিজ্ঞেস করব। করা হয়েছে? জি স্যার। এখন বলেন কত প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার? স্যার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো 4 প্রকার স্যার। 4 প্রকার। চার সবাই জি সবাই সবাই পড়ছেন তো? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জি ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর এটা হচ্ছে কি, ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস, আর ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস। 3rd ক্লাস। তাহলে 4 শ্রেণীর পাইলাম নাকি? তাহলে এখন জি দেখেন, স্যার। আবার যদি আমরা 190-তে ব্যাকে যাই, তাহলে এইখানে যে বলা হয়েছে যে আপনার 190 ধারায় অপরাধ আমলে নিবে কে কে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা এখানে যাদের কথা বলা হয়েছে সবাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে এইখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা মাথায় রাখবেন। সেটা কি, যে আমরা আবারও যদি 190-এর দিকে তাকাই, দেখেন প্রথমেই কার কথা বলা হয়েছে, সিএমএম বা সিজেএম? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই তো সিএমএম, চিফ মেট্রোপলিটন জি স্যার, ম্যাজিস্ট্রেটকে আমরা সিএমএম। সংক্ষেপে বলি কি, সিএমএম। জি জি সিএমএম। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আমরা বলি সংক্ষেপে সিজেএম। সিজেএম। হ্যাঁ, আচ্ছা, সিজেএম। আর কে পারবে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, এরা পারবে। আইন তাদেরকে ক্ষমতা দিয়েছে। আর সরকার যদি ক্ষমতা দেয়, তাহলে কে কে পারবে? দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আমার কথা কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, কয়ভাবে অপরাধ আমলে নিবে? 3 ভাবে। একটা হচ্ছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে, আর একটা হচ্ছে কি কমপ্লেইন্ট, নালিশের ভিত্তিতে, আর আরেকটা হচ্ছে কি সুওমোটো। সুওমোটো মানে কি? আদালত নিজের বা- জ্ঞাত নিজের হিসাবে। তার অন্য কোনো প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। তাহলে মোট জি কয়ভাবে হলো? 3 ভাবে অপরাধ আমলে নেয় নাকি? জি নিজে এখন আপনারা এই যে 190 ধারা, এইটার সাবসেকশন 2 এবং 3 পর্যন্ত একটু পড়েন তো। আমি একটা প্রশ্ন করব।
পড়া হলে একটু বলবেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু নাম ধরেই আমি প্রশ্ন করব। আর রহমান, আপনি কি আছেন? নাই। আচ্ছা, স্যার ওমর আমি ফারুক। জি স্যার। হ্যাঁ, ওমর ফারুক, আপনি একটু বলেন তো, আপনার কাছে আমার প্রশ্ন, একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট উনি কয়ভাবে অপরাধ আমলে নিতে পারবেন? সরকার যদি তাকে দেয় আর কি, ধরে দেন সরকার দিলে কয়ভাবে পারবেন? সকল আমলে, সকল অপরাধী আমলে নিতে পারবে। আচ্ছা, বা একজন অনুচ্ছেদ, তৃতীয় স্যার, বা একজন তৃ- অনুচ্ছেদ। একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ভিত্তিতে মুন্নি, স্যার আপনি এখানে আপনার মুন্নি, স্যার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনার নেট মনে হয় খুব খারাপ। আপনার নেটের আপনার নেটের কানেকশনটা খুবই খারাপ, আমি শুনতে পাচ্ছি না। পুলিশ আচ্ছা, তৃতীয় আমার শ্রেণীর প্রশ্নটা, ম্যাজিস্ট্রেট স্যার 2 ভাবে নিতে পারে। আচ্ছা, এইটা বোঝার জন্যই তাহলে সবাইকে কথাটা বুঝতে পেরেছেন যে একজন দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে যদি সরকার ক্ষমতা দেয় তাহলে তারা, প্রথম কথা হচ্ছে তখন তারা অপরাধ আমলে নিতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার ক্ষমতা দিলেও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যিনি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তিনি তিনভাবে অপরাধ আমলে নিতে পারবেন না, তিনি নেবেন দুইভাবে। তার মানে তিনি সুমোটো অপরাধ আমলে নিতে পারবেন না। আর দ্বিতীয় শ্রেণী যদি সে ক্ষমতা প্রাপ্ত হন তাহলে তিনি তিনভাবেই অপরাধ আমলে নিতে পারবেন। এই কথাটা কে কে বুঝি নাই? স্যার আমি একটু বলি। বলেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই রকমের অপরাধ আমলে নিতে পারে। একটা নিতে পারে না হলো যেটা সুয়ে সুয়ে, আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরকার যদি এবং হাইকোর্ট যদি তাকে আইন যদি ক্ষমতা দেয় তাহলে সে তিন পদেরই আমলে অপরাধ নিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এইটাই মূল কথা হলো, প্রবলেমটা হলো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে নিয়ে। যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাকে যদি সরকার ক্ষমতা দেয়ও তারপরও সে তিনভাবে পারবে না, পারবে দুইভাবে। আর দ্বিতীয় শ্রেণীর যে, তাকে সরকার ক্ষমতা দিলে সে তিনভাবেই পারবে। আর বাকি তাদের উপরে যারা আছে তাদেরকে সরকারের ক্ষমতা দেওয়ার দরকার নাই। তাদেরকে কে ক্ষমতা দিয়েছে? সিআরপিসি আইন আইন ক্ষমতা দিয়ে দিয়ে দিয়েছে। আইন ক্ষমতা দিয়েছে। পারফেক্ট অ্যান্সার। ওকে, এখন এইটাকে আমরা একটু ভাঙবো, এই সেকশনটাকে আমরা একটু ভাঙবো। কিরকম ভাঙবো? যে আবারও যদি আমরা দেখি, কমপ্লেন্টের ভিত্তিতে এক ধরনের অপরাধ আমলে নেওয়া, আর একটা হচ্ছে কি পুলিশ রিপোর্টের ভিত্তিতে। এখন পুলিশ রিপোর্ট দেয় কত ধারায়? স্যার স্যার বলেন। 154 190 এর 1 এর খ। না, না, পুলিশ 190-এর 1-এর খতে তো পুলিশ রিপোর্টের ভিত্তিতে আপনি অপরাধ আমলে দিবেন, কিন্তু পুলিশ 154 ধারা, পুলিশ রিপোর্টটা দেয় কত ধারায়? 173। 173। কে বলছে 54 ধারায়? 54 তো এফআইআর স্যার, 173 আচ্ছা, হলে এইটা রিপোর্ট। এইটা বোঝার জন্য আজকের ক্লাসটা, বুঝছেন? আজকের ক্লাসটা এইটা বোঝার জন্য। আচ্ছা, আবার একটু বলেন তো, পুলিশ রিপোর্ট দেয় কত ধারায়? 173 স্যার। 173 ধারায়। 173 ধারায় পুলিশ রিপোর্ট দেয়, 173 ধারায়। তা কেউ কেউ মনে করেন যে 154 ধারায়। তো পুলিশের যে কার্যক্রম আমাদের থানায়, থানায় যে কার্যক্রম, এটা দুইটা ভাবে শুরু হয়। একটা হচ্ছে এফআইআর এর মাধ্যমে, আর একটা হচ্ছে জিডির মাধ্যমে। একটা হচ্ছে জিআর মামলা, আর একটা হচ্ছে নন জিআর মামলা। জিআর হোক অথবা নন জিআর হোক, জিআর এ শুরু হয় কত দিয়ে? কে বলবেন? স্যার জিআর শুর 155, না না না, স্যার, জিআর শুরু 154। 54 স্যার। জিআর শুরু হয় 154, আর জি, নন জিআর শুরু হয় কত? 155। 155। ক্লিয়ার? এই জি স্যার। জিআর অথবা নন জিআর, এইটার আলটিমেট পরিণতি হচ্ছে 173।
তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এফআইআর এর ভিত্তিতে আমরা অপরাধ আমলে নেই না। থানায় এফআইআর হয়, ওই এফআইআরটা পুলিশ তদন্ত করে, তদন্ত করার পরে পুলিশ একটা রিপোর্ট দেয়, যেটাকে আমরা চার্জশিট বলি অথবা ফাইনাল রিপোর্ট বলি। সেই রিপোর্টটা দেয় 173 ধারায়। ওই 173 ধারার রিপোর্টটা পর্যালোচনা করার পরে আমরা অপরাধ আমলে নেই। এইটা হচ্ছে জিআর এবং নন জিআর মামলায়। চাইলে আপনারা নোট নিতে পারেন বোঝার জন্য। এই কথাটা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আর কেউ যদি না বুঝেন তাহলে তিনি দয়া করে প্রশ্ন করবেন। কেউ কেউ একটু বেশি বুঝবে, কেউ কেউ একটু কম বুঝবে। এর মানে এই না যে আপনি প্রশ্ন করতে লজ্জা পাবেন, তাহলে আপনি নিজেই বঞ্চিত হবেন। এই গেল একটা পন্থা। তাহলে আমাকে দেখেন 190 ধারা আমাকে কতগুলো জায়গায় আমাকে পাঠাচ্ছে যে পুলিশ রিপোর্টের ভিত্তিতে আমি অপরাধ আমলে নিতে পারি। তাহলে পুলিশ রিপোর্টটা আমাকে বুঝতে গেলে আমাকে 154 থেকে 173 বুঝতে হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে আসি আর একটা, কমপ্লেন্টের ভিত্তিতে। কমপ্লেন্টের ভিত্তিতে যদি আমি বুঝতে চাই তাহলে কমপ্লেন্ট করে কত ধারায়? কে বলবে? কমপ্লেন্ট শুরু হয় কত ধারা দিয়ে? আচ্ছা, কমপ্লেন্টের কার্যক্রম শুরু হয় আমাদের 200 ধারা থেকে। কত ধারা থেকে? 200 ধারা থেকে। 200 ধারা থেকে। গেল এই দুইটা, আর একটা তো সুমোটো। তাহলে আমরা তিনটা পদ্ধতি কি মোটামুটি বুঝতে পেরেছি? জি খুব স্যার। বোঝার দরকার নেই, খুব বোঝার দরকার নেই, নামটা জানলেই হবে, বাকিটা আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তাহলে আবার বলছি, কয়টা? তিনটা। একটা হচ্ছে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট কি আমাদের শুধু জিআর না নন জিআর দুই মামলাই? দুই মামলায়। এটা স্যার 155 ধারা দিয়ে জিআর যেটা জিআর শুরু হয় 154, আর যেটা নন জিআর যেটাকে আমরা বলি নন কগনিজেবল অফেন্স, সেটা শুরু হয় কত দিয়ে? 155। দুইটারই তদন্ত করে প্রতিবেদন দেয় কত ধারায়? 173 173 173 ধারায়। এটাই পর্যন্ত রাখেন। আর আরেকটা বলছি কি, নালিশ, কমপ্লেন্ট, যেটাকে আপনাদের যারা দিয়ে বাংলা মিডিয়ামে কেউ পড়ে থাকেন সেটাকে বলে কি নালিশ। নালিশটা করবে কত ধারায়? 200 ধারায় স্যার। 200 200 ধারায়। ধারায়। 200 ধারায়। এখন আমরা বারবার বলছি যে ফৌজদারি মামলার শুরুটা হয় কিসের মাধ্যমে? অপরাধ আমলে নেওয়ার মাধ্যমে। এখন আমরা অপরাধ আমলে নেওয়াটা একটু বুঝবো। সবাই মন দিয়ে শুনবেন, না বুঝলে প্রশ্ন করবেন। অপরাধ আমলে নেওয়াটা আমরা শিখবো, যেটাকে মানে ইংরেজিতে বলা হয় কগনিজেন্স নেওয়া। হোয়াট ইজ টেকিং কগনিজেন্স? অপরাধ আমলে নেওয়া বলতে আমরা কি বুঝি? শোনেন, অপরাধ আমলে নেওয়া হচ্ছে একটা অপরাধ সংগঠন সম্পর্কে। একটু আনমিউট হন, শব্দ হচ্ছে, কারো কেউ মনে হয় বাইরে আছেন। যখন জিজ্ঞেস করব তখন এই আপনার হলো, সরি মিউট হইতে বলছি, যখন জিজ্ঞেস করব তখন আনমিউট হয়ে আপনারা প্রশ্নের উত্তর দিবেন। কারণ এই যে একটু লাইভ কনভারসেশন না হলে আপনারা পড়া বুঝতেছেন কিনা এটা তো আমি বুঝবো না, শুধু আমি বলেই যাব। আচ্ছা, আমি একটু বলি এখন অপরাধ আমলে নেওয়া বলতে আমরা কি বুঝি। অপরাধ আমলে নেওয়া বলতে আমরা বুঝি একটা অপরাধ সংগঠন সম্পর্কে ম্যাজিস্ট্রেটের, কোন ম্যাজিস্ট্রেটের? ওই 190 ধারার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের প্রাথমিক অনুমান, যেই অনুমানের দ্বারা উনি মনে করেন যে এই মামলার বা এই অপরাধের বিচার হওয়া উচিত, এবং উনি আসামিকে যখন বিচারের সম্মুখীন হওয়ার জন্য, বিচারকে মোকাবেলা করার জন্য আসামিকে যখন উনি ডাকেন, এই প্রক্রিয়াটাকেই বলি আমরা অপরাধ আমলে নেওয়া। উদাহরণস্বরূপ আমি একটু একটা ফ্যাক্টস বলবো, তারপরে এটা একটু মিলাবেন আপনারা। ধরেন একজন মহিলা তিনি আদালতে তার স্বামীর বিরুদ্ধে যৌতুক অথবা নারী নির্যাতনের একটা মামলা দায়ের করতে গেছেন, আদালতে গিয়েছেন। আদালত তাকে কি করবেন?
যদি সিআর মামলা হয়, নালিশ নিয়ে যদি যান, আদালত তাকে 200 ধারা অনুযায়ী পরীক্ষা করবেন। এটা 200 ধারায় আছে, কিন্তু আমরা পড়িয়ে দেখাবো যে 200 ধারায় আদালত তাকে কি করবেন, শপথ পড়াবেন। শপথ পড়িয়ে তাকে এবং চাইলে তার সাথে যদি কোনো সাক্ষী উপস্থিত থাকে, সাক্ষীদেরকে উনি পরীক্ষা করবেন, এক্সামিন করবেন। এই এক্সামিন মানে হচ্ছে এসএসসি বা এসএসসি পরীক্ষা না। এই এক্সামিন মানে হচ্ছে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করবেন। উদ্দেশ্য হচ্ছে ঘটনার সত্যতা বা ঘটনাটাকে উপলব্ধি করা। এখন আমরা আবার একটু ওই উদাহরণে ফিরে যাই যে একজন নারী তার স্বামীর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নিকট একটা অভিযোগ নিয়ে গেছেন, কমপ্লেন্ট, নালিশ নিয়ে গেছেন। তার অভিযোগ কি, তার স্বামী তাকে যৌতুকের জন্য নির্যাতন করেছে। এখন নিশ্চয়ই যৌতুক যে চায়, একটা পারপাসে চায়, খালি কি বলে তুমি আমার 2 লাখ টাকা এনে দাও, বলতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই একটা উদ্দেশ্য করে চায় যে আমি একটা দোকান দিব, অথবা আমাকে একটা অটো, যে রিক্সা, চার্জিং ব্যাটারি চালিত যে রিক্সা, একটা রিক্সা কিনবো, অথবা একটা মোটরসাইকেল কিনবো, অথবা বেকার স্বামী যারা, যে তোমার বাপের বাড়ি থেকে 2 লাখ টাকা এনে দাও, চাকরির জন্য ঘুষ দিতে হবে, আমি এই 2 লাখ টাকা দিলে চাকরি পাবো, ইত্যাদি ইত্যাদি। এই অভিযোগটা উনি ম্যাজিস্ট্রেটের কাছে করলেন। ম্যাজিস্ট্রেট তাকে 200 ধারায় পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে, পরীক্ষা করার এক পর্যায়ে ওই মহিলা জিজ্ঞেস করা হলো যে আপনার স্বামী কি করেন। কথা কথা উনি বলে ফেললেন যে আমার স্বামী একজন বিসিএস ক্যাডার, ধরেন শিক্ষা ক্যাডার, অথবা মৎস্য ক্যাডার, বিসিএস এর। আপনার কি মনে হয় যে এই মৎস্য কর্মকর্তা অথবা শিক্ষা ক্যাডারের এক লোক অটো গাড়ি অথবা একটা মোটরসাইকেল চাওয়ার জন্য, মোটরসাইকেল কেনার জন্য 1 লাখ টাকা যৌতুক চাবে স্ত্রীর কাছে? আপনারাই বলেন, এইটাকে আপনার কাছে কি ফরিয়াদির এই বক্তব্যটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? জি না। স্যার। জি না স্যার। আচ্ছা, বিশ্বাসযোগ্য মনে না হলে আপনি কি করবেন? তখন তার অভিযোগ আমলে নেব না, তার নালিশ আমলে নেব না, না এখানে করবো কি? তদন্ত করবো না স্যার। এই আপনারা বলছেন যে বিশ্বাস হয় নাই, আপনি বলছেন কি যে বিশ্বাস তদন্ত হয় না। দিতে হবে। বিশ্বাস হয়নি বলছেন। আচ্ছা, কি করবেন তখন বলেন তো? কেউ একজন পারফেক্ট উত্তর দেন। শাহিনুর। স্যার এটা কি আমরা এই যে 173 ধারা অনুযায়ী পুলিশকে মানে করার জন্য, তদন্ত করার জন্য পাঠাই দেব? আমি আবারও বলছি, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন, না বুঝে উত্তর দিবেন না। প্রেক্ষাপটটা কি? একজন নারী আসছে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ নিয়ে, তার স্বামী তার কাছে 1 লক্ষ টাকা যৌতুক চেয়েছে। কেন? ব্যাটারি চালিত অটোরিকশা কিনবে। তাকে আদালত জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার গেছেন যে তার স্বামী একজন বিসিএস এর শিক্ষা ক্যাডার, আরো যদি হয় এটা ইংরেজি সাবজেক্ট অথবা রসায়ন অথবা পদার্থ। তাহলে আপনারাই বলেন যে ম্যাজিস্ট্রেট কি তার বক্তব্যটাকে বিশ্বাস করবে? জি না। জি না। বিশ্বাস বিশ্বাস যদি না করে তাহলে কি করে? আমলে নিবে না। এটা স্যার 203 ধারার মধ্যে খারিজ করে দেবে স্যার। এই যে এই উত্তরটা এতক্ষণ বলেন না কেন? যদি বিশ্বাস না করে তাহলে কি করবে? 203-এ খারিজ করে দিবে। কারণ আদালত মনে করতেছে কি, এই অভিযোগটা নিয়ে সামনে অগ্রসর হওয়ার মতো কোনো গ্রাউন্ড নাই, যৌক্তিকতা নাই। এই একটা পাইছেন, জি একটা প্রেক্ষাপট পেয়েছেন, এটা বুঝেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এবারে আসি ওই নারীর ওই অভিযোগটা কি। এখন নারী যদি বলে যে তার স্বামী তাকে মানে জিজ্ঞাসাবাদ করা হলো বিভিন্ন ভাবে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলল যে তার স্বামী একটা গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়া নেয়, প্রতিদিন তাকে 400 টাকা ভাড়া দিতে হয়, যার কারণে যে সে যে ইনকাম করে এই ভাড়াটা দেওয়ার পরে তার সংসার চালাতে কষ্ট হয়। এই জন্য সে তার শ্বশুরকে চাপ দিচ্ছে যে সে যেন তাকে একটা অটোরিকশা কিনে দেয়। এই পর্যায়ে হলে আপনি কি করবেন?
বিশ্বাস করবে স্যার, এটা আপনি আমলে বিশ্বাস নিব করবেন। এবং বিশ্বাস করবো। হ্যাঁ। আমলে নেবে। এই যে বিশ্বাস করলেন, তার মানে কি এখন আপনি অপরাধটা আমলে নিবেন। তো অপরাধ আমলে নিলে আমরা কি করি, কে বলতে পারবে? ইনভেস্টিগেশন করতে এই যে আমাদের যে মুন্নি ম্যাডাম, মুন্নি, আপনি বলেন তো একটু, আপনি তো পারতেছিলেন। অপরাধ আমলে নিলে আমরা কি করি? তদন্ত অপরাধ আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলি, আপনাদেরকে, আপনারা একটু 204 ধারা একটু পড়েন। 204। স্যার ওয়ারেন্ট ইস্যু আছে এখানে, খালি ওয়ারেন্ট, একটু ভালোভাবে পড়েন, ওয়ারেন্ট ইস্যু স্যার। স্যার, ভালোভাবে পড়েন। যদি মনে হয় যে এটা, তাহলে সমন দেওয়ার জন্য, আসামিকে হাজির করার জন্য দিবে আগে স্যার। সমন দিয়ে। আচ্ছা শোনেন, আমি বলছি, অপরাধ অপরাধ আমলে নিলে ম্যাজিস্ট্রেট হয় সমন দিবে, না হয় ওয়ারেন্ট দিবে। একবার আমার ভাষায় আপনারা লিখতে পারেন, দুইটা কাজ করতে পারে। কি করবে? হয় সমন দিবে নাহলে ওয়ারেন্ট দিবে। সমন দিবে, না হলে ওয়ারেন্ট দিবে, নাকি? এটা সবাই জি। বুঝছি। জি স্যার। জি, বুঝতে পারছি। এখন প্রশ্ন আমাকে করতে পারেন আপনারা যে স্যার কখন সমন দিবে আর কখন ওয়ারেন্ট দিবে, এটা কি ম্যাজিস্ট্রেটের ইচ্ছা? ফোরকান মিয়া, স্যার এখানে এটা ম্যাজিস্ট্রেট ইচ্ছা, ম্যাজিস্ট্রেট চাইলেও সমন দিতে পারে বা ওয়ারেন্ট দিতে পারে। আমি আরো পারফেক্ট উত্তর চাচ্ছি। আমিনুল, জি স্যার। ও আপনি বলেছেন। ওমর ফারুক, আপনি বলেন তো, ম্যাজিস্ট্রেটের ইচ্ছা নাকি এখানে কোনো গাইডলাইন আছে? ঘটনা দেখে উনি যেটা মনে করবেন সেটাই ম্যাজিস্ট্রেট। না, আবারও 204 ধারা পড়েন, সাবসেকশন অন, আবারও পড়েন। ও স্যার, এখানে বিষয় হচ্ছে যে বাদীপক্ষের সাক্ষীদের তালিকা দাখিল না করলে উনি সমন ইস্যু করবেন। 204 এর সাবসেকশন 1 পড়তে বলছি আপনাকে, 2 জি আর স্যার। 3 যাইতে বলি নাই। অপরাধী আমলে গ্রহণকারী ব্যক্তি যদি মনে করেন যে কার্যক্রম গ্রহণ করার মধ্যে পর্যাপ্ত কারণ রয়েছে এবং সমন দেওয়া যেতে পারে, তাহলে তিনি আসামিকে হাজির হওয়ার জন্য সমন বা ওয়ারেন্ট ইস্যু করবেন। কার্যবিধির 2 তফসিল 4 কলম অনুসারে সেখানে যেটি প্রযোজ্য। এই যে দেখেন, তাহলে সমন দেব নাকি ওয়ারেন্ট দেব? এবার আবার সেকেন্ড শিডিউলে যান, সেকেন্ড শিডিউলের 4র্থ কলামটা একটু পড়েন। জি স্যার, 2 তফসিলের 4 কলম অনুসারে। তাহলে এই কথাটা কিন্তু কেউ বললেন নাই, সিআরপিসি তো আপনারা অনেক দিন ধরে পড়তেছেন। আমি কিন্তু শুরুই করছি ওই সেকেন্ড শিডিউল দিয়া। আবার যান, সেকেন্ড শিডিউলে যান। চতুর্থ কলামে কি বলা আছে যে প্রথমেই সমন দেব নাকি ওয়ারেন্ট দেব? প্রথম পর্যায়ে না বুঝলে বলবেন। এখন দেখেন, আপনারা তো জানেন যে ধরেন একজন ব্যক্তিকে ঘুষি দিছে। কি দিছে? ঘুষ। ঘুষ না ঘুষি, ঘুষি। ঘুষি ছিলেন না? জি স্যার। জি। ঘুষি হয় না, কিল ঘুষি মারছে। এই যে ধরেন কিল ঘুষি মারছে, এই কিল ঘুষি মারাটা পেনাল কোডে কত ধারার অপরাধ? আঘাত। বলে স্যার আপনি তো সিআরপিসি পড়াইতেছেন, আমাদের পেনাল কোড কেন জিজ্ঞেস করেন? এটা জানেন না? এই যে কিল ঘুষি, এটা পেনাল কোডে কত ধারার অপরাধ? কথা বলে না। এই আমিনুল, কত ধারার? একজনকে ঘুষি মারছে, জাস্ট ঘুষি মারছে বা একটা থাপ্পড় দিছে, এটা কি একটা অপরাধ আছে নাকি অপরাধ না? স্যার, 323। মারামারি 159 এটা, এটার মধ্যে কিনা পড়বে। সেটা তো ফ্রি ও ফাইট, একজন আরেকজনকে মারতেছে। আমি বলছি এখানে পাল্টা পাল্টি না। ওমর ফারুক শাহিনুরে
3-4টা কিল মারছে বা ঘুষি দিচ্ছে, এটা এটা কত ধারার অপরাধ পেনাল কোড অনুযায়ী? তা এটা হলে গিয়া 323 হার্ট ধারা হতে করছে, পারে স্যার। 319 ধারায় এটা আঘাত করছে। আঘাত করছে, কত ধারা শাস্তিযোগ্য অপরাধ? 319 ধারার স্যার 319 ধারা তো শাস্তির কথা বলে নাই, 319 শাস্তি ধারা বলা হয়েছে, ডেফিনেশন দিছে। জি শাস্তির কথা বলা 323 হয়েছে ধারা হতে পারে স্যার, 323 23-এ। আমার 23 কাছে ধারা, মনে হয়। শুধু শুধু হার্ট, শুধু হার্ট কত ধারার অপরাধ? 323 323 স্যার। 323। এই যে দেখেন, একটু সাথে সাথে বলবেন, বললে ভালো লাগে, মনে হয় যেন না বুঝতেছেন। এখন আমার কাছে যদি অভিযোগ আসছে, এই যে ধরেন আপনারা এখন তো অনলাইনে ক্লাস করতেছেন, এটা অনলাইন ক্লাস না, কল্পনা করেন যে আপনারা এলআরডিসির হেড অফিসে বসে ক্লাস করতেছেন, একজন আরেকজনকে কথা কাটাকাটির এক পর্যায়ে উপর জুপুরি 3-4টা ঘুষি দিচ্ছেন। আমার কাছে বিশ্বাস হইলো যে না, হ্যাঁ ঘটনা ঘটছে, একেবারে ঘুষি দিছে, হাতে আংটি পরা থাকে না আংটি অনেকের, জি জি স্যার। স্যার। ওই আংটি একেবারে ধরেন যে মানে ঘুষি দিছে। সাধারণত ধরেন তো মানুষ মানুষ যখন ঘুষি মারে নাকের আশেপাশে দেয় নাকি, জি জি স্যার। নাকের আশেপাশে দেয়, তা নাকের পাশে কিন্তু একটু শক্ত জায়গা আছে, হাড্ডি, তাই ধরেন ওই আংটিটার সাথে আপনার ওই চামড়াটা লেগে কেটে গেছে ঘুষির মাধ্যমে। তাহলে এটা স্পষ্ট বোঝা যায় যে ব্যক্তিকে কেউ একজন ঘুষি দিয়েছে। আমি বিশ্বাস করলাম, আমি অপরাধ আমলে নিলাম, এখন আমি সমন দেবো নাকি ওয়ারেন্ট দেবো, একটু আপনারা বের করে বলেন তো। এটা স্যার পরোয়ানা, পরোয়ানাই হবে। এটা স্যার অরেন্ট। স্যার একটু দেখে বলেন। 4 ধারার বিধান মতে লেগিয়া অরেন্ট কথা বলা হয়েছে 4 নম্বর ইসে, সেটি দ্বিতীয় তফসিলে 4 নম্বর কলামে। না, এখানে তো ওয়ারেন্টের কথা বলে নাই। দেখেন 204 ধারাটা বুঝতে হবে আপনাদেরকে, কি বলছে 204 ধারায়? 204 ধারায় বলছে ওয়ারেন্ট অথবা সমন, ওয়ারেন্ট অথবা সমন। সমন। তাহলে ওয়ারেন্ট অথবা সমন এটা নির্ধারিত হবে কিসের মাধ্যমে? দ্বিতীয় তফসিলের 4র্থ কলামে। জি স্যার। এখন আপনারা একটু, আমি তাহলে আপনাদেরকে একটু দ্বিতীয় তফসিলের 4র্থ কলামটা কিভাবে পড়বেন এটা একটু শিখাই। আপনারা একটু যান, ধরেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে, আমাদের কমন কিছু অপরাধ আছে না, প্রতারণা। জি স্যার। প্রতারণা কত ধারায় বলেন, এটা আপনারা নিশ্চয়ই পারবেন। 415 স্যার। শাস্তি বলবেন, শাস্তি 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 17 স্যার। 17 স্যার। 17তে ফাইন, 17তে। এখন সেকেন্ড শিডিউল থেকে 417 ধারাটা বের করেন। স্যার 417-তে বলা হয়েছে ওয়ারেন্ট দিবেন। ওয়ারেন্ট দিবে, জি ক্লিয়ার? জি স্যার। আর 323-এ বলা হয়েছে গিয়ে সমন দিবেন স্যার। সমন দিবে, এইটা আপনাদের মাধ্যমে আমি বের করতে চাচ্ছি। তাহলে আমি যখন মারা একজন একজনকে মারছে, আমি 323 ধারা অপরাধ আমলে নিলাম, আমি তাহলে সেক্ষেত্রে কি দেব? অপরাধ আমলে সমন নিয়ে দিবেন, সমন এখানে দিব। সমন করতে বলা হয়েছে। জি স্যার। সমনের কথা বলা হয়েছে, কারণ আমাকে 204 ধারা বলছে যে সেকেন্ড শিডিউলের 4র্থ কলাম অনুযায়ী সিদ্ধান্ত নিব আমি। এবার ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, শেষ হয়নি এখনো, আমি এত সহজ মানুষ না। ধরেন ওই ঘুষিটি দাঁত ফেলে ফেলে দিচ্ছে, একটা দাঁত ভেঙে ফেলছে, কত ধারা অপরাধ করছে? স্যার এটা 320-এর স্যার। 320, আবার 320 কেন বলতেছেন? আমি তো বলছি যে কত 325, ধারার অপরাধ? 325 325, কত ও ধারার? শাস্তি 325 শাস্তি স্যার। বলবে, শাস্তি, ডেফিনেশন না। 25 কত ধারার? 25 স্যার। 325, 325। এখন যদি আমি 325 ধারা অপরাধ আমলে নেই, আমি কি করব? সেকেন্ড শিডিউল থেকে বলে দেন, স্যার সমন দিবেন স্যার। ভালো করে দেখেন। 325-এর সমন, সমন স্যার, সমন হবে। সমন বলা হয়েছে স্যার। 326 26-এ সমন স্যার। 326 এর সমন স্যার। আপনাদের বইয়ে ভুল আছে। তিনশো ছাব্বিশের এতে পরোয়ানা আছে স্যার। পরোয়ানা আছে। পরোয়ানা বলতে কি বোঝাচ্ছে? ওয়ারেন্ট, তাই তো? ওয়ারেন্ট, জি স্যার। তাহলে এখন বুঝতে পারছেন আপনারা
স্যার আমাদের বইতে ভুল আছে স্যার, এজন্য স্যার বুঝতে পারিনি স্যার। যাই হোক, ওই যে যে সমন দেবো নাকি ওয়ারেন্ট দেবো এটা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। তাহলে কি ওই যে শুরুতে যেটা বলছেন যে ম্যাজিস্ট্রেটের ইচ্ছা অনুযায়ী, এখন কি আর বলবেন? না স্যার। না স্যার। তবে কথা আছে, ইচ্ছা অনুযায়ী। কখন ইচ্ছা অনুযায়ী? ম্যাজিস্ট্রেট যদি মনে করে তাহলে সে চাইলে ওয়ারেন্টের পরিবর্তে সমন দিতে পারে। এটা 204 ধারায় বলা আছে। কি বলা আছে? ম্যাজিস্ট্রেট চাইলে সমন দিতে পারে। ওয়ারেন্টের পরিবর্তে সমন দিতে পারেন। ম্যাজিস্ট্রেট চাইলে পর্যাপ্ত কারণ উল্লেখ করে ওয়ারেন্ট না দিয়ে সে সমন দিতে পারে। কত ধারা বলা আছে? 204 204 আছে, 204। 4-এ বলা। আচ্ছা, অপরাধ আমলে নেওয়ার পরে আরো কিছু প্রক্রিয়া আছে নিতে হলে। সেটা হচ্ছে কি, যখন আপনি নালিশ দায়ের করবেন, কোর্টে সিআর মামলা দায়ের করবেন, আপনাকে অবশ্যই একটা লিস্ট অফ উইটনেস তালিকা দিতে হবে। আবার একটু সবাই মিউট হয়ে যান। আপনাকে একটা লিস্ট অফ উইটনেস, সাক্ষীর তালিকা দিতে হবে। আর একটা শর্ত হচ্ছে যে যদি আইনে কোনো প্রসেস ফি দেওয়ার বিধান থাকে, প্রসেস ফি, এই যে সমন বা ওয়ারেন্ট যে বিবাদীর বরাবর, আসামির বরাবর প্রেরণ করব, আপনাকে একটা কোর্টে ফি দিতে হবে। যদি আপনি সেই ফিটা না দেন তাহলে আদালত আপনার মামলাটা 204-এর সাবসেকশন 3 অনুযায়ী খারিজ করে দিতে পারে। আপনার একটু 204-এর সাবসেকশন 3-এ একটু পড়েন। জি স্যার, পড়ি। আচ্ছা, তাহলে অপরাধ আমলে নেওয়া কি বুঝতে পেরেছি? জি স্যার। এখন নাহলে আমাদের 2টা ধারা গেল, যে 200 ধারায় আমি পরীক্ষা করলাম। পরীক্ষা করার পরে যদি আমি ঘটনাটাকে বিশ্বাস করি তাহলে আমি অপরাধ আমলে নিলাম। অপরাধ আমলে নিয়ে আমি কি করব? সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করব। তাহলে এই একটা গেল, এই একটা রাস্তা। আর একটা হচ্ছে কি, আমি যদি ঘটনাটাকে বিশ্বাস না করি, আমার কাছে যদি মনে হয় এই অভিযোগটা সত্য নয়, এটার ভিত্তিতে সামনে অগ্রসর হওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে আমি কি খারিজ। করব? 203 ধারায় খারিজ। 203 ধারায় খারিজ করব। এরপরে হলো মাঝামাঝি অবস্থান কি, যে যদি আমি যে পুরোপুরি বিশ্বাসও করতে পারছি না, আবার আমি অবিশ্বাসও করতে পারছি না, তখন আমি কি করি? স্যার তখন এটা কি পাঠাই দেবে পুলিশের কাছে যে তদন্ত করে আসুক? তখন আমি 202 ধারা অনুযায়ী অগ্রসর হই। কত ধারা অনুযায়ী? 202। 202-এ 2টা জিনিস আছে। একটা হচ্ছে এনকোয়ারি, আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন। সাথে সাথে বলেন কি কি আছে? ইনকোয়ারি, ইনভেস্টিগেশন। ইনকোয়ারি, এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন। আচ্ছা, এনকোয়ারি করে কে বলেন? তার আদালত। ম্যাজিস্ট্রেট, আদালত না, আদালত বলা যাবে না। এনকোয়ারি করে কে? ম্যাজিস্ট্রেট। আর ইনভেস্টিগেশন করে কে? পুলিশ। শুধু পুলিশ না, আদার দেন পুলিশ বা জি, পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি কাউকে অনুমতি দেয় বা কাউকে বলে তখন তো ক্ষমতাপ্রাপ্ত তারা। পুলিশ অফিসার স্যার। আবারও বলেন, ইনভেস্টিগেশন কে করে? ইনভেস্টিগেশন পুলিশ। প্রথমত পুলিশ করবে, বা যদি আদালত পুলিশ যদি অফিসার। কাউকে ক্ষমতা দেয় তারাও ইনভেস্টিগেশন করতে পারবে স্যার। অধীনস্থ ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো পুলিশ অফিসার। ওইটা দেখে বলে লাভ নাই। অধীনস্থ ম্যাজিস্ট্রেট করবে এনকোয়ারি। দুটো শব্দ এখানে মাথায় রাখতে হবে। এনকোয়ারি, এনকোয়ারি কি? অনুসন্ধান। অনুসন্ধান কে করে? ম্যাজিস্ট্রেট করে স্যার। ম্যাজিস্ট্রেট। আর ইনভেস্টিগেশন কে করে? পুলিশ। ইনভেস্টিগেশন পুলিশ করবে। আবার যদি ম্যাজিস্ট্রেট কাউকে ক্ষমতা দেয় যে তুমি এটা ইনকোয়ারি করো, তখন তারাও পারবেন ইনকোয়ারি করতে। একেবারে সহজভাবে বলবেন, আদার দেন ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট ব্যতীত যেই করুক, এটাকে আমরা কি বলি? ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন।
তাহলে 202 ধারায় কি হতে পারে? ইনকোয়ারি হতে পারে, তদন্ত বা investigation অনুসন্ধান। হতে- ইনভেস্টিগেশন হতে পারে। এখন এনকোয়ারি তো জানি যে ম্যাজিস্ট্রেট করে, তাহলে এই মামলাটা ধরেন আমার কাছে অভিযোগ আসলো, এটা আমি চাইলে নিজে এনকোয়ারি করতে পারি। কখন? যদি আমার কাছে মনে হয় ঘটনার সত্যতা বা মিথ্যা যাচাই করা উচিত, তখন আমি কি করতে পারি? নিজে তদন্ত এনকোয়ারি করতে পারি, অথবা আমার কোনো অধস্তন ম্যাজিস্ট্রেটকে দিয়ে এনকোয়ারি করাতে পারি। এই কথাটা বোঝা গেছে? জি স্যার। স্যার জি স্যার। বাকি থাকলো কি? ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন। আবারও বলছি, ইনভেস্টিগেশন কে করে? আদার দেন ম্যাজিস্ট্রেট। একমাত্র উত্তর কি? আদার দেন আদার দেন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। তাহলে আমি যদি অপরাধ আমলে না নেই, অথবা আমি যদি কমপ্লেনটাকে 203 অনুযায়ী খারিজ না করি, তাহলে আমার ওয়েটা কি? আমার ওয়ে হচ্ছে আমি চাইলে মামলার ঘটনার সত্যতা বা মিথ্যা যাচাই করার জন্য নিজে এনকোয়ারি করতে পারি, অথবা আমার সাবঅর্ডিনেট কোনো ম্যাজিস্ট্রেটকে দিয়ে এনকোয়ারি করাতে পারি, অথবা আমি পুলিশ অফিসার বা অন্য কাউকে দিয়ে ইনভেস্টিগেশন করাতে পারি। কথা ক্লিয়ার? জি স্যার। clear? উদ্দেশ্য কি? ঘটনার কেন সত্যতা এনকোয়ারি? যাচাই করা স্যার। সত্যতা অথবা মিথ্যা। দেখেন, ট্রুথ অর ফলসুট, ফর দ্য পারপাস অফ অ্যাসার্টেনিং ট্রুথ অর ফলসুট, কথাটা লেখা আছে না নাই 202-এ? জি স্যার। আচ্ছা, তাহলে 202 ধারায় যাকে আমি তদন্তে দিলাম সে নিশ্চয়ই একটা প্রতিবেদন দিবে। সে প্রতিবেদনে যদি ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে আমি কি করব? স্যার তখন সমন বা ওয়ারেন্ট ইস্যু। ওকে, ফাইন। অপরাধ আমলে নিয়ে আমি সমন বা ওয়ারেন্ট ইস্যু করব। ক্লিয়ার? আর যদি 202 ধারার তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া না যায়, তাহলে আমি কি করব? আবার আগের মতো 203-এ 3 দিনের মতো খারাপ। কমপ্লেন্টকে আমি খারিজ করে দেব। ক্লিয়ার? Clear? জি স্যার। আচ্ছা, তাহলে এখন একটু বলেন তো, অপরাধ আমলে নেওয়া কি বুঝেছি? শুধু এখন একটা মাধ্যম দেখলাম, কি মাধ্যম? সিআর মামলা। আর একটা ধারা বাকি আছে 201, একটু পড়েন নিজেরা। 201। জি স্যার পড়লাম। পড়লাম। তাহলে গতি বুঝতে পারছি আমরা। 200 ধারায় আমি ফরিয়াদিকে পরীক্ষা করার পরে আমি কয়েকটা পথে হাঁটতে পারি বলেন তো? 201 একজন ধারায় যদি ম্যাজিস্ট্রেট। যথাযথ আদালতে না আসে তাহলে যথাযথ আদালত বরাবর যাওয়ার জন্য বলা হবে। হ্যাঁ, তারপর ধারায় পরোয়ানা ইস্যু স্থগিত রাখা হবে যদি মানে সন্দেহ যদি থাকে ঘটনার বিষয়টায় যে সত্যতা বা মিথ্যা যাচাই করার সন্দেহ প্রয়োজন থাকে এক হয়, কথায়। জি স্যার। তখন কি করবে? তদন্ত দিবে। তদন্ত দিবে। ঘটনা 203 মিথ্যা ধারায় যদি হইলে কি করবে? সরাসরি মিথ্যা মনে হলে খারিজ করবে। খারিজ করে দেবে। খারিজ করবে। আর যদি সরাসরি বিশ্বাস করে অপরাধ আমলে বিশ্বাস নিয়ে করলে সমন অথবা তাহলে ওয়ারেন্ট দিবে। পরোয়ানা ইস্যু বা সমন হবে স্যার। সমন ইস্যু করবে। ফাইন। অপরাধ আমলে নেওয়া বুঝতে পেরেছি। স্যার জি স্যার। এখন আসি আমরা, তাহলে অপরাধ আমলে নেওয়ার পরে প্রথম যে কাজটা বলেছিলাম আমরা, কি করতে হয়? মামলাটাকে বিচারিক আদালতে প্রেরণ করতে হয় নাকি? জি স্যার। আচ্ছা, এইখানে একটু বোঝার বিষয় আছে।
যে অপরাধ আমি আমলে নিলাম, বিচারিক আদালতে আমি কখন প্রেরণ করব? আমি প্রথমেই স্যার। সমন বা ওয়ারেন্ট দিলাম, আসামি যদি হাজির হয়, সমন পেয়েই আসামি হাজির হয়েছে, মানে যখনই আসামি হাজির হবে এবং সে মামলা সম্পর্কে জ্ঞাত হবে, তখনই আমরা এটাকে বলি মামলাটা রেডি ফর ট্রায়াল, বিচারের জন্য প্রস্তুত। তখন আমরা আমলি আদালত থেকে ওই যে দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম, ওই দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুযায়ী আমরা মামলাটা বিচারিক আদালতে বদলি করব। আমার এই কথাটা কি বোঝা গেছে? স্যার আচ্ছা, আর এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা হলো, যদি এই অপরাধটা আমলযোগ্য মানে জামিনযোগ্য না হয়, তাহলে তাকে কারাগারে প্রেরণ করে আপনি এটা করবেন, আদালতে পাঠাইবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জি। কারাগারে পাঠাইতে পারি। আর আর জামিন। জামিন অযোগ্য হইলেই যে কারাগারে যাবে তা না। জামিন অযোগ্য অপরাধে আদালত আসামির কাছ থেকে জামিন নিতে পারে। সেটা নির্ভর করবে মামলার গুরুত্ব, অপরাধের মাত্রা, এগুলো বিবেচনা করে। তাহলে পাঁচ বোঝা ছয় গেছে কলাম, কথাটা? 5-6 কলামে। আরো আছে, জি এটা স্যার। একটু পরে পড়াবো। এখন শুধু একটু বুঝে রাখেন যে যখন অপরাধ আমলে নিলাম, অপরাধ আমলে নিয়ে আমি সমন বা ওয়ারেন্ট দিলাম, তাহলে আসামি সমন বা ওয়ারেন্ট অনুযায়ী যদি আদালতে হাজির হয়, তখনই মামলাটাকে আমরা কি বলি, রেডি ফর ট্রায়াল। তখন মামলাটা বিচারিক আদালতে বদলি করে দিতে হবে। এই কথাটা বুঝতে পেরেছি? স্যার জি স্যার। আচ্ছা, যদি আসামি সমন পেয়ে আদালতে হাজির না হয়, তখন কি করতে হবে? তার ওয়ারেন্ট ইস্যু করতে হবে, ওয়ারেন্ট করানো। এটা কি সবাই এটার সাথে একমত? জি স্যার, সমন যদি পাই তাহলে জি ওয়ারেন্ট স্যার। ইস্যু হবে। সমন পাঠাইলাম, সমন পেয়ে আসামি আসলো না, তো ওয়ারেন্ট হবে স্যার। এইটা আমরা কোথায় পাইলাম? বলেন। আমাদের আবেগ দিয়ে কথা বলা যাবে না, কথা বলতে হবে আইন দিয়ে। এই যে সমন দিলাম, আসলো না, তারপরে বলছেন আপনারা যে ওয়ারেন্ট দিতে হবে, এটা কই পেলাম? স্যার এটা বুঝতেছেন আপনি, বলুন তো। কথা বুঝেন নাই? আবার বলছি, আপনারাই বুঝেন স্যার, বলছেন। কত টাকা আছে জানা নাই। ধারাটা জানা নাই, এই তো? জি আমি জি ভাবছি স্যার। বুঝেন নাই। জি, দয়া করে 90 ধারা একটু পড়েন, সেকশন শুধু 90। 90। হুম। জি স্যার। 90 ধারা মতে যদি সে করে, যদি সে চলে যায়, তখন আপনি ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন স্যার। যে সমন পেয়ে যদি না আসে, কোর্ট যদি মনে করে যে না এই ব্যক্তি এরাই চলতেছে, তাহলে কোর্ট তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আবারও বলছি, কত ধারা অনুযায়ী? 90 ধারা। 90 ধারা অনুযায়ী। 90 ধারা অনুযায়ী। আচ্ছা, এখন ধরেন যে সে ওয়ারেন্ট পাওয়ার পরে চলে আসছে, আদালতে এসে জামিন চেয়েছে, তখন কি মামলাটা বিচারের জন্য প্রস্তুত হয়েছে? জি স্যার। আবার একটু বলেন। যদি স্যার সে আদালতে হাজির হয়, সেই ক্ষেত্রে মামলাটা বিচারের জন্য প্রস্তুত হয়েছে, আপনি সেই ক্ষেত্রে তাকে কারাগারেও পাঠাতে পারেন, বা জামিন দিয়ে মামলাটা বিচারিক আদালতে পাঠিয়ে দিতে পারেন স্যার। আচ্ছা, এই গেল একটা পর্যায়ে। এখন ওয়ারেন্ট দেওয়ার পরেও যদি আসামি না আসে, তাহলে কি করতে হবে?
তার হুলিয়া জারি করতে হবে স্যার। হুলিয়া হুলিয়া জারি করতে হবে, সবাইকে এগুলো জানি তো। ওয়ারেন্ট দেওয়ার জি পরেও যদি স্যার। আসামি না আসে বা যদি আদালতে মনে হয় যে এই ব্যক্তিকে হাজির করা সম্ভব হবে না, তখন আদালত ওই আসামি হাজির করার জন্য আসামির বিরুদ্ধে কি ইস্যু করতে পারে? হুলিয়া হুলিয়া ইস্যু হুলিয়া করতে পারবে বা এবং তার মালকোরকে নির্দেশ দিতে পারে। 87 প্রো- এবং 88 কোথায় বলা আছে হুলিয়া এবং মালকোরক সম্পর্কে? 87 88। 87 এবং 88। আচ্ছা, এইখানে একটা কথা আছে, সবাই একটু মন দিয়ে শুনবেন। আপনারা জানেন যে 2025 সালে আমাদের সিআরপিসি তে অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটা পরবর্তীতে 2026 সালে পার্লামেন্ট এটাকে গ্রহণ করে অ্যাক্ট করে দিয়েছে। এখানে আমি যে কথাটা বলতে চাই একটু মনে রাখলে চলবে। আগে পদ্ধতি ছিল প্রথমে সমন অথবা ওয়ারেন্ট, সমন অথবা ওয়ারেন্টে যদি না আসতো, তারপরে তার বিরুদ্ধে হুলিয়া জারি হইতো এবং তার মাল ক্রয় করা হতো। এরপরেও যদি না আসতো, তারপরে কি করা হতো? তার বিরুদ্ধে একটা দৈনিক বাংলা পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিতে হতো যে অমুক তোমার বিরুদ্ধে অমুক ম্যাজিস্ট্রেট এই ধারায় অপরাধ আমলে নিয়েছে, তুমি চাইলে নিজেকে ডিফেন্ড করতে পারো। এটাকে হচ্ছে তাকে একটা সুযোগ দেওয়া। আচ্ছা, তাহলে কয়টা প্রক্রিয়া বললাম? চারটা। বলেন কি কি বলেন। স্যার, সমন সমন অমান্য করলে ওয়ারেন্ট, WA। এরপরে হচ্ছে প্রক্লেমেশন 87, এরপরে ক্রোক অ্যাটাচমেন্ট 88 ধারা। এরপরে এগুলো তারপরে অমান্য করলে তখন 339-এর বিধারে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে আহ, মামলা ট্রায়াল অফ অ্যাবসেন্সিয়া যাবে স্যার। ইন অ্যাবসেন্সিয়া, এইটা ছিল আগের পদ্ধতি, অ্যামেন্ডমেন্টের পূর্বের পদ্ধতি। তাহলে অ্যামেন্ডমেন্টের পরে কি, এটাও আপনাদের জানতে হবে। অ্যামেন্ডমেন্টের পরে হচ্ছে আদালত চাইলে ওয়ারেন্ট ইস্যু করার পরে তার মাল ক্রোক, সম্পত্তি ক্রোক বা তার বিরুদ্ধে হুলিয়া জারি না করেই সরাসরি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারে। আপনারা যারা কেউ কেউ তো পারতেছেন, একটু বলেন তো, এই যে পত্রিকায় বিজ্ঞপ্তি, আগে কয়টা পত্রিকা ছিল আর এখন কয়টা পত্রিকা? তার আগে আগে 2টা দুইটা জাতীয় ছিল, এখন পত্রিকা, একটা। এখন একটা। আর এখন তো নিশ্চিত যেহেতু এটা পড়ছেন, তার মানে আপনারা এটাও জানেন যে আপনার প্রোক্লামেশন এবং অ্যাটাচমেন্ট বর্তমানে না দিলেও চলবে, নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিলাম, তারপরেও যদি ওই লোক না আসে, ওই লোক বলতে কাকে বুঝাচ্ছি? অপরাধী। তার আসামি। আসামি। আসামি যদি না আসে তাহলে কি হবে বলেন তো? চলে যাবে। বলেন। স্যার, একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তারপরে মামলা ট্রায়াল অফ অ্যাবসেন্সিয়ায় ট্রায়াল আদালতে পাঠিয়ে দেওয়া হবে Yes, এটাই হচ্ছে তফসিলের 8ম কলাম অনুযায়ী। এটাই হচ্ছে প্রক্রিয়া। যদি আসামি না আসে এবং পেপার বিজ্ঞপ্তি হয়ে গেছে, তারপরে যদি আসামিকে হাজির করা না যায় বা সে নিজে যদি হাজির না হয়, তাহলে তার অনুপস্থিতিতে মামলাটা বিচারের জন্য প্রস্তুত হবে, রেডি ফর ট্রায়াল। এ পর্যন্ত বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা সিআর মামলার অপরাধ আমলে না কি বুঝছি? জি স্যার। ফাইন, যদি বুঝে থাকেন ফাইন। আরো কিছু ধারা আমাদেরকে একটু পড়তে হবে। 191 ধারাটা একটু পড়ে। 191 ধারা।
কত ধারা পড়তে বলছি? 191 স্যার। কি লেখা আছে? কে মারা গেছে? স্যার এখানে বলা হচ্ছে যে যদি আসামি মানে আবেদন করে যে আমার এই মামলাটি অন্য আদালতে পরিচালনা করার যোগ্য, তাহলে তিনি আবেদন করবেন এবং সেটা দায়রা আদালত অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারবে। দায়রা আদালত? দায়রা আদালতে সোপর্দ করতে হবে অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করবে আর কি। এটা এটা কোন, মানে কার জন্য প্রযোজ্য? এটা যদি আসামির ম্যাজিস্ট্রেট জন্য স্যার, অপরাধ আসামির আমলে আবেদন নেয়, যদি সে আসামির জন্য প্রযোজ্য। ক্রমে মামলায় সে- আবেদন করেন। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যদি ম্যাজিস্ট্রেট কারো অভিযোগ ছাড়া নিজে নিজে অপরাধ আমলে নেয় এবং আসামি যদি কোর্টে হাজির হয়, তখন তাকে সে একটা অপশন দিবে যে তুমি চাইলে এই বিচারটা অন্য আদালতে হতে পারে। এটি হচ্ছে আমাদের 191 ধারা বিধান। ঠিক আছে? আচ্ছা, এরপরে 192 ধারাটা একটু পড়ে ফেলেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনারা একটা মামলা ট্রায়াল অথবা এনকোয়ারির জন্য তার সাবঅর্ডিনেট অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট বদলি করতে পারেন। কত ধারার ক্ষমতা বলে? 192 স্যার। 192 ধারার ক্ষমতা 192 বলে। আচ্ছা, একটু এখন বলেন, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম, অপরাধ আমলে নেয় কে? ম্যাজিস্ট্রেট। নেওয়ার পরে কি করে? মামলাটা বিচারের জন্য প্রস্তুত করে দায়রা আদালত অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করে। যেই মামলাটা দায়রা আদালত কর্তৃক বিচার্য, ওই মামলাটা দায়রা আদালত পুনরায় আবার অপরাধ আমলে নেয়। তবে ভুল বুঝবেন না যে যদি ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে না নেয়, তাহলে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে না। কথা কি বোঝা গেছে? জি স্যার। 193 ধারাটা একটু পড়েন। জি স্যার। এটার দ্বারা কি বুঝবো? লিখবেন নাকি পরীক্ষার সময় দায়রা আদালত অপরাধ আমলে নেয়? না স্যার। আমরা লিখবো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয়, তবে যেই মামলাগুলো দায়রা আদালত কর্তৃক বিচার্য, সেই মামলাগুলো দায়রা আদালত একটা এট গ্লান্স বিচার করবেন। টাইম অপরাধ আমলে নেয়। ক্লিয়ার? তবে ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি ওই মামলাটা প্রেরণ করা না হয়, ততক্ষণ পর্যন্ত সে অপরাধ আমলে নিবে না। ওকে, এখন 195 থেকে 199 বি কিছু সেকশন আছে। এই সেকশন সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দেব আমি। এখানে কিছু অপরাধের কথা বলা হয়েছে। যেই অপরাধগুলো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মকর্তা বা ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি, ওই ব্যক্তি কর্তৃক যদি না দেওয়া হয়, তাহলে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিবে না। উদাহরণস্বরূপ ধরেন রাষ্ট্রদ্রোহিতার একটা অভিযোগ যদি কোনো ম্যাজিস্ট্রেটের নিকট আসে, তাহলে এইখানে একটা শর্ত আছে যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের করবে কে? একজন ম্যাজিস্ট্রেট, কোনো সাধারণ মানুষ না। আবার ধরেন আপনি আপনার পার্টনারের সাথে ঝগড়া করে
কত ধারা বলতে আলোচনা করতেছি বলেন তো? স্যার 195 থেকে 199 বি পর্যন্ত। মূল থিম কি বললাম? মূল থিম কি বললাম? মূল থিম হচ্ছে যে এখন এখানে কিছু বুঝেন নাই মনে হয়। আছে। স্যার এখানে মূল থিমটা হচ্ছে যে এখানে কিছু কিছু অভিযোগ আছে, যে অভিযোগ সরাসরি আমল নিতে পারবে না এখানে। যেমন রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছে, সেটাকে সেখানে অনুমতি লাগবে, ম্যাজিস্ট্রেট দায়ের পারবে। করবে, এখানে আইন ওমর ফারুক, ম্যাজিস্ট্রেট অনুমতি লাগবে স্যার। ওমর ফারুক আমিরুল ইসলাম সরাসরি পারবে, কিন্তু জি স্যার। মানে পার্থক্যটা হলো কি, আমি একটু বুঝাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। সেটা হলো ইন কম্পারিজন টু সিভিল সুট, দেওয়ানি মামলা দায়ের করতে গেলে, আবারও বলছি, দেওয়ানি মামলা দায়ের করতে গেলে ওই ব্যক্তির মামলায়, যিনি বাদী হবেন, মামলায় অবশ্যই তার স্বার্থ থাকতে হবে। এটা সবাই জানেন নাকি জানেন না? জি স্যার। জি স্যার। সাক্ষী এটা হলো থাকতে জানার তো কথা। হবে বা আরো কিছু বিষয় আছে। জি স্যার। হ্যাঁ, কিন্তু ফৌজদারি মামলায় অভিযোগ দায়ের করতে গেলে এর আগে তার মামলায় স্বার্থ থাকার দরকার নাই, প্রয়োজন নাই। যেমন মিস্টার এক্স এর বাসায় যদি ধরেন ডাকাতি হয়, তাহলে তার প্রতিবেশী ওয়াই কি মামলা করতে পারবে না পারবে না? স্যার পারবে পারবে। স্যার। পারবে। কিছু কিছু অপরাধ আছে যেটা জেনারেল, ইন জেনারেল, এটার অভিযোগ যে কেউই দিতে পারে। তার ব্যতিক্রম হচ্ছে এই যে কিছু কিছু ক্ষেত্র, যে ক্ষেত্রে অপরাধ আমলে নিতে গেলে অভিযোগকারীর লিখিত অভিযোগ লাগবে। এ পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। 195 ধারাটা একটু পড়েন। পড়া হয়েছে? জি স্যার। এইটা কি বুঝতে পেরেছি? জি এখন একটু 199 একটু পড়েন তো। পড়া হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, এই যে অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে পূর্ব শর্ত, মানে সংশ্লিষ্ট ব্যক্তিরই অভিযোগ হইতে হবে, এটা কি সব মামলার জন্য প্রযোজ্য, না কিছু বিশেষ বিশেষ অপরাধের জন্য প্রযোজ্য? স্যার কিছু বিশেষ অপরাধের জন্য প্রযোজ্য। বিশেষ বিশেষ অপরাধে। আচ্ছা, এটা বুঝলে হবে। এখন কি বেশি ইয়ে হয়ে যাচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে? 205 ধারায় চলে আসেন, একটু 205 ধারায়। এখানে কি বলছে? অপরাধ আমলে নিয়ে
205 ধারায় অপরাধ আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট যখন সমন ইস্যু করে, তখন ম্যাজিস্ট্রেট সমনে চাইলে এটা উল্লেখ করে দিতে পারে যে ওই ব্যক্তি সে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হতে পারবে। 205 ধারাটা একটু পড়েন, সাবসেকশন 1। জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা অপরাধ আমলে নিয়ে। আমরা জানি যে আমরা মামলাটা বিচারিক আদালতে প্রেরণ করব। এখন বিচারিক আদালত তো ম্যাজিস্ট্রেট কোর্টও হতে পারে, আবার দায়রা আদালত হতে পারে। যদি অপরাধ আমলে নেওয়ার পরে আমি যখন মামলাটা প্রেরণ করব, এই মামলাটা যদি অপরাধটা যদি এক্সক্লুসিভলি কোর্ট অফ সেশন কর্তৃক বিচার্য হয়, আমার সাথে সাথে বলেন কোন কোর্ট কর্তৃক? কোর্ট অফ সেশন। কোর্ট অফ সেশন। তাহলে আমাকে 205-এর সি ধারা ফলো করতে হবে মামলা বদলির ক্ষেত্রে। আর যদি এটা এক্সক্লুসিভলি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হয়, তাহলে আমাকে 205-এর ডাবল সি এই ধারার অনুসরণ করতে হবে। আপনারা একটু 205-এর সিটা একটু পড়েন, যে একটা মামলা যখন আমি কগনিজেন্স কোর্ট থেকে ট্রায়াল কোর্টে পাঠাবো, তখন আমি কি কি পদ্ধতি অনুসরণ করব। 205-এর সি একটু পড়েন। পড়া হয়েছে? জি স্যার। বলেন তো জি 205-এর সি অনুযায়ী কাকে নোটিশ দিতে হবে? পাবলিক প্রসিকিউটর স্যার। 205-এর পাবলিক ডাবল সি প্রসিকিউটর। আছে? পাবলিক প্রসিকিউটর, ফাইন। 205-এর ডাবল সিতে কি এটা আছে যে কাকে নোটিশ দিতে হবে? সিতে আছে স্যার, ডাবল সি করা সিতে হয়নি। আছে। এটা একটা রহস্য আছে, এটা বলবো যে কেন 205-এর সিতে বলছে পাবলিক প্রসিকিউটরকে জানাও, আর 205-এর ডাবল সিতে কেন পাবলিক প্রসিকিউটরকে জানানোর ব্যাপারে কোনো বিধান দেয়া হলো না। এটা আমরা নেক্সট কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব, যখন আপনার বোঝার ক্যাপাসিটিটা আরো একটু বাড়বে। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা সেকশন রয়ে গেছে 205-এর ডি। এটা কি কেউ জানেন যে 205-এর ডি তে কি আছে? থাকলে একটু বলেন, আমরা শুনে শুনে বুঝে ফেলবো। কারো পড়া আছে 205-এর ডি? নাই মনে হয়। আচ্ছা, 205-এর ডি হচ্ছে অনেক সময় এরকমের দেখা যায় যে কোনো একটা স্যার ব্যক্তি যদি, পড়া বলেন বলেন। আচ্ছা, আমি স্যার উনি বলছি। অন্য স্যার উনি অন্য কারোর সাথে কথা বলতেছিল। ও আচ্ছা, আমি বলছি যে আপনার 205-এর ডি তে কি আছে? যখন একই বিষয় নিয়ে কোর্টে একটা সিআর মামলা হয় আর থানায় একটা জিআর মামলা হয়, তখন
ম্যাজিস্ট্রেটের করণীয় সম্পর্কে 205-এর ডি ধারা বলা হয়েছে। আমি আবারও বলছি, একই বিষয় নিয়ে যদি থানায় মামলা দায়ের হয় আবার কোর্টেও মামলা দায়ের হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয় হচ্ছে সে সিআর মামলা, কোর্টে যে মামলাটা দায়ের করা হয়েছে সেই মামলাটা সে স্টপ রাখবে। স্টপ রেখে সে ওই যে জিআর মামলা, ওই জিআর মামলার প্রতিবেদন সে তলব দিবে। তলব দেওয়ার পরে প্রতিবেদন পর্যালোচনা করে যদি সে অপরাধ আমলে নেয়, যদি ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয় তাহলে, এবং ওই ব্যক্তিদের নাম যদি সিআর মামলায় থাকে, তাহলে ধরে নেওয়া হবে যে মামলা দুটি পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে চালু হয়েছে। আর যদি ভিন্ন ভিন্নতা হয়, তাহলে মানে অপরাধী যদি না মিলে, তাহলে জিআর মামলা জিআর মামলার মতো চলবে, আর সিআর মামলাটা যেই জায়গায় তদন্ত স্টপ ছিল সেই জায়গা থেকে চালু হবে। কথা কি বোঝা গেছে? স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আমরা বলছি যে একই বিষয় নিয়ে যখন কোর্টেও মামলা হয়েছে, থানায় মামলা হয়, এরকম অনেক আমরা দেখি। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের করণীয় কি? ম্যাজিস্ট্রেটের করণীয় হচ্ছে সে কোর্টের যে মামলাটা সিআর মামলা, সিআর মামলার কার্যক্রম সে স্টপ রাখবে। এরপরে সে পুলিশ প্রতিবেদনটা তলব দিবে। যদি পুলিশ প্রতিবেদন পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট এমন কারো বিরুদ্ধে অপরাধ আমলে নিচ্ছেন যার বিরুদ্ধে সিআর মামলা দায়ের হয়েছে, তাহলে মামলা দুটো একত্রে বিচার হবে। ধরে নেওয়া হবে যে সিআর মামলা রুজু হয় নাই। আর যদি পুলিশ রিপোর্টের ভিত্তিতে এমন কারো বিরুদ্ধে অপরাধ আমলে নেয় যাদের বিরুদ্ধে কোনো সিআর মামলায় কোনো অভিযোগ দায়ের করা হয় নাই, তাহলে দুটো মামলা আলাদা আলাদা চলবে। এবার বুঝছেন? জি স্যার। আপনারা একটু পড়েন 205-এর ডি সাবসেকশন 1 একটু পড়েন। পড়া হইলে বলবেন। জি স্যার। এবার বুঝছেন না বুঝেন নাই কেউ? আচ্ছা, এমন বুঝেন জি নাই? স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত করব। এখন বলেন তো কি কি আলোচনা করলাম? যে কে অপরাধ আমলে নেয়, এরপরে ম্যাজিস্ট্রেটের পরিচিতি, এটা আমরা বোঝার চেষ্টা করলাম। এর বাইরেও আমরা কিছু আলাদা সেকশন, যেমন 200 থেকে 205-এর পরোয়ানা সমন। এই ডি ডি পর্যন্ত বললাম। 200 থেকে কিন্তু 205-এর ডি পর্যন্ত পড়া হয়ে গেল নাকি? আপনাদের জন্য আগামী ক্লাসের আমি একটু হোমওয়ার্ক দিই, অবশ্যই পড়তে হবে। 4 থেকে 36 স্যার কত থেকে? সেকশন 4, প্লিজ স্যার সেকশন আরেকবার। 4 থেকে 36। সেকশন 4 থেকে 36। আচ্ছা, এরপরে 154 থেকে 173,
73। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আর আজকে যা পড়ালাম এইগুলো একবার ঠোঁটস্থ করে করে আসতে হবে। ঠোঁটস্থ, ঠোঁটস্থ তো বুঝেন, মানে ঠোঁটের আগে থাকবে, চিন্তা করার সময় পাবেন না, এমন ভাবে পড়বেন। ওকে স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত ইয়ে করলাম। আগামী ক্লাসে আমরা জিআর মামলা প্লাস সামনের দিকে একটু আগাবো। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম, ক্লাস কি শেষ হয়ে গেছে? ক্লাস তো শেষ স্যার বললো তাই। ও আমি ও হলো আচ্ছা, আমি আমি আবার ওই যে একটা ফোন আসার কারণে বের হয়ে গেছিলাম আর কি, এই জন্য বুঝতে পারিনি আর কি। এলআরটিসি কি কি নাই নাকি? তুমি ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত।